আমরা জানি যে ডায়াবেটিসের কিন্তু আসলে বিভিন্ন ধরনের টাইপ আছে। কোনো ডায়াবেটিস আমাদের জেনেটিক্যালি আমাদের ভিতরে হওয়ার একটি প্রবণতা থাকে এবং খুব অল্প বয়সে কিন্তু সেই সমস্যাগুলো তখন দেখা দেয়। Below 25 যাদের বয়স মানে তাদের মোস্টলি টাইপ 1 ডায়াবেটিস হওয়ার প্রবণতা বেশি থাকে। টাইপ 2 যেটা হতে পারে মোস্টলি যেটা অ্যাডাল্টদের ক্ষেত্রে মানে 40 or 45 and above, এমনকি 30-35 and above তাদেরও টাইপ 2 ডায়াবেটিস হতে পারে বিকজ অফ দেয়ার লাইফস্টাইল। মায়েদের প্রিনেটাল ট্রিটমেন্টটা হয় না, হয়তো ডাক্তার কাছে খুব একটা যায় না তারা যখন প্রেগনেন্ট ছিল, কিন্তু দেখা যাচ্ছে তাদের বাচ্চা বেশ মোটা সোটা আছে, মধ্যে 9 pound 10 pound বেবি হয়েছে, দে আর হ্যাপি, বাট আনফর্চুনেটলি দ্য মাদার হয়তো যে ডায়াবেটিস ডায়াবেটিস ছিল তাদের। প্রথমবার এক্সপেরিয়েন্স করবার পরেও অনেক সময় কিন্তু খুব একটা সচেতনতা তারা ফলো করেন না এবং পরবর্তীতে দেখা যায় যে এটা থেকে কিন্তু একটা পার্মানেন্ট কমপ্লিকেশন হয়ে যায়। আমরা জানি যে ডায়াবেটিসের কিন্তু আসলে বিভিন্ন ধরনের টাইপ আছে। কোনো ডায়াবেটিস আমাদের জেনেটিক্যালি আমাদের ভিতরে হওয়ার একটি প্রবণতা থাকে এবং খুব অল্প বয়সে কিন্তু সেই সমস্যাগুলো তখন দেখা দেয়। আবার কিছু ডায়াবেটিস সেটি আসলে পরবর্তীতে বয়সের সাথে সাথে আমাদের শরীরে ডেভেলপ করে এবং আমরা জানি যে আমরা যদি বিশেষ কিছু নিয়মকানুন মেনে চলি, কিছু রুলস অ্যান্ড রেগুলেশন ফলো করি, এখনকার সময় কিন্তু বলা হচ্ছে যে টাইপ 2 ডায়াবেটিস আসলে অলমোস্ট কমপ্লিটলি প্রিভেন্টেবল। এবং প্রেগনেন্সিতেও কিন্তু আসলে মায়েদের ডায়াবেটিস হওয়ার ভয় থাকে এবং যেসব মায়েদের ডায়াবেটিস হয় তাদের বাচ্চাদেরও কিন্তু পরবর্তী জীবনে ডায়াবেটিস হওয়ার ভয় থাকে। একইভাবে বিভিন্ন ধরনের অসুখের সাথেও ডায়াবেটিসের সম্পর্ক আছে, যে একটি শারীরিক অসুস্থতা থেকে পরবর্তীতে ওই রোগীর ডায়াবেটিস হওয়ার ঝুঁকি বা ভয় থাকে। আজকে আমরা চেষ্টা করব এইগুলো সম্পর্কে খুব ইম্পর্টেন্ট ইনফরমেশনগুলো আপনার কাছে জেনে নিতে। শুরুতেই জানতে চাচ্ছি যে একজন ফ্যামিলি মেডিসিন প্র্যাকটিশনার হিসাবে ডায়াবেটিসকে আপনি এই মুহূর্তে আমাদের কমিউনিটিতে কত বড় হ্যাজার্ড হিসাবে এক্সপেরিয়েন্স করছেন এবং আপনার ব্যক্তিগত ওপিনিয়ন আমাদের সাথে যদি একটু শেয়ার করেন। আসলে বিশেষ করে আমাদের মানে বাংলাদেশি কমিউনিটি বলে এশিয়ান কমিউনিটিতে ডায়াবেটিসের প্রবণতা খুবই বেশি, এবং যে হিসপ্যানিক কমিউনিটি, দ্য আফ্রিকান আমেরিকান কমিউনিটি, তাদের মধ্যে ডায়াবেটিস প্রবণতা খুবই বেশি। মানে বিশেষ কয়েকটা কারণ হচ্ছে যে ওবেসিটি একটা মেইন একটা রিজন যে ডায়াবেটিসের, প্লাস জেনেটিক ফ্যাক্টর তো অবশ্যই আছে এর মধ্যে জড়িত, কিন্তু মেইন যেটা দুইটা ডায়াবেটিস আমরা নিয়ে ডিল করি, টাইপ 1 এন্ড টাইপ 2 ডায়াবেটিস। টাইপ 1 মোস্টলি এটা হয় বিশেষ করে আর্লি এজে, মানে বিশেষ করে বিলো 25 যাদের বয়স মানে তাদের মোস্টলি টাইপ 1 ডায়াবেটিস হওয়ার প্রবণতা বেশি থাকে। এবং টাইপ 2 যেটা হতে পারে মোস্টলি যেটা অ্যাডাল্টদের ক্ষেত্রে মানে 40 or 45 and above, এমনকি 30-35 and above তাদেরও টাইপ 2 ডায়াবেটিস হতে পারে বিকজ অফ দেয়ার লাইফস্টাইল। তাদের ওবেসিটি, সেডেন্টারি লাইফস্টাইল, খুব বেশি মুভমেন্ট করে না। তাছাড়া মানে তাদের যে খাবারের যে বিভিন্ন ধরনের বিশেষ করে শর্করা জাতীয় খাবার বা মিষ্টি জাতীয় খাবার বা হাই কোলেস্টেরল জাতীয় খাবার, যেগুলো আলটিমেটলি সবকিছু কনভার্টেড হয় গ্লুকোজের শরীরের ভিতরে, এগুলো বেশি কনজাম্পশনের জন্য ওবেসিটি বাড়ে। এটা অ্যানাদার রিজন ফর টাইপ 2 ডায়াবেটিস। যদি টাইপ 1 আর টাইপ 2 ডায়াবেটিস আমি যদি ডিফারেন্সিয়েট করতে চাই যে কেমনে এটা বুঝবো এটা টাইপ 1 কোনটা টাইপ 2 কোনটা, মেজরিটি অফ দ্য টাইম টাইপ 1 দেখা যায় ইয়াং ছেলে মেয়েদের ভিতরে এই প্রবণতাটা বেশি। দেখা যায় যে তারা হয়তো ডাক্তার কাছে আসছে, বেশ কয়েক মাস যাবৎ সে ওয়েট লস করতেছে, মানে বারবার পানি পিপাসা লাগতেছে, সে পানি খাচ্ছে, কিন্তু আনইউজুয়াল ওয়েট লস দেখা গেছে। আমার প্র্যাকটিসে বেশ কয়েকবার দেখেছি যে 11 বছর 13 বছরের ছেলে মেয়েরা আসছে এই ধরনের সিমটমস নিয়ে, যে তাদের সিগনিফিকেন্ট ওয়েট লস হচ্ছে, বারবার পানি পিপাসা লাগতেছে, লাস্ট 2-3 মাস হয়তো 15-20 pounds ওয়েট লস করছে। দেখা র্যান্ডম ব্লাড সুগার চেক করলাম অফিসে মোর দেন 400। ইন দ্যাট সিনারিও এটা ইজিলি বলা যায় যেটা টাইপ 1 ডায়াবেটিস, যেহেতু আর্লি অনসেট
মেজরিটি অফ দ্য টাইম টাইপ 1 পিপল যে তারা ওবিস হবে বা তাদের সেডেন্টারি লাইফস্টাইল থাকতে হবে, নট নেসেসারিলি না। তো জেনেটিক ফ্যাক্টর বিষয়টা কাজ করে, যেটা বিয়ন্ড দেয়ার কন্ট্রোল, তাদের কন্ট্রোলের বাইরে এগুলো আসলে। তাদের যে প্যানক্রিয়াস আছে, যে তাদের প্যানক্রিয়াসের যে বেটা সেল যেটা ইনসুলিন প্রোডাকশন করে, ওগুলো মেজরিটি ক্ষেত্রে এগুলো মানে ইনসুলিন প্রোডাকশন তারা করে না। এই জন্য তাদের অল অফ এ সাডেন দেখা যাচ্ছে যে আর্লি এজে 11, 13, 15, মেজরিটি অফ দ্য টাইম বিলো 25 এর ডায়াগনোসিস ধরা পড়ে। আর প্রেজেন্টিং সিমটম কিন্তু সেম মোর অর লেস টাইপ 1 আর টাইপ 2 তে। টাইপ 2 যদি কেউ নিউলি ডায়াগনোজ ডায়াবেটিস নিয়ে আসে, তাহলে দেখো ওই সেম প্রেজেন্টেশন মোর অর লেস, যে বারবার ঘন ঘন প্রস্রাব হচ্ছে, আনইউজুয়াল ওয়েট লস হচ্ছে তাদের, বারবার পিপাসা লাগতেছে, মানে ম্যাক্সিমাম অফিস যে র্যান্ডম ব্লাড সুগার চেক করি, যদি দেখি যে র্যান্ডম ব্লাড সুগার মোর দেন 200, পেশেন্টের আজকাল অফিসে বেস্ট সেটিং আছে, ইউ ক্যান চেক দ্য হিমোগ্লোবিন A1C, যেটা বলে যে অ্যাভারেজ সুগার ফর দ্য লাস্ট 3 মান্থস, ওইটা ইজিলি চেক করা যায়। আজকাল মেজরিটি অফিসে ওই সেটিংস গুলো আছে, বিশেষ করে বড় বড় যে প্র্যাকটিস গুলায়। সো ওই হিমোগ্লোবিন A1C ওইটাই রাইট আমাকে বলে দিবে পেশেন্টের ডায়াবেটিস আছে কি নাই। আর আগের দিন আমরা যেন করতাম, যে র্যান্ডম ব্লাড সুগার যে মোর দেন 200 পেলাম, তো পেশেন্টের ইদার গ্লুকোজ টলারেন্স টেস্ট করলাম, অথবা আর একটা সেটিং এ র্যান্ডম ব্লাড সুগার চেক করলাম, আবার যদি 200 থাকে, মোর দেন 200 থাকে, তাহলে আমি বলতাম যে পেশেন্টের ডায়াবেটিস আছে। যখনই হিমোগ্লোবিন A1C চেক করতে পারি আমরা, ওর যে 6.5 এর যদি বেশি হয়, তাহলে সেই পেশেন্টের ডায়াবেটিস আছে। এটা হচ্ছে টাইপ 1 আর টাইপ 2 বোথ ক্ষেত্রেই প্রযোজ্য হিমোগ্লোবিন A1C টেস্টিংটা। আর ডিফারেন্সিয়েটিং টেস্টিং এর জন্য যেমন টাইপ 1 ডায়াবেটিসে একটা প্রোটিন আসলে অটোইমিউন অ্যান্টিবডি পজিটিভ থাকে, যেটা ডাক্তার আবার টেস্ট করলে বুঝতে পারবে, এটা টাইপ 2 ডায়াবেটিসে থাকে না। আর ওবেসিটি থাকতে পারে বোথ টাইপ 1 আর টাইপ 2 তে, বাট মেজরিটি অফ দ্য টাইম টাইপ 2 তে এটা বেশি কমন। তো কিছু কিছু কনফিউজিং এরিয়া থাকে টাইপ 1 আর টাইপ 2 তে, বিশেষ করে কেউ যদি আর্লি যে টাইপ 2 ডায়াবেটিস ধরা পড়ে, যেমন 25 বছর বয়স হচ্ছে বা 24 বছর বয়স, বেশ মোটাসোটা, মানে লাইফস্টাইল বেশ ভালো না, খাবার দাবারের পরে স্টাইল ভালো না, টাইপ 2 ডায়াবেটিস আর্লি এজেও ধরা পড়তে পারে। সো জাস্ট একটা দুইটা টেস্ট এক্সট্রা করলে মোটামুটি ডিফারেন্সিয়েট করা ইজি হয় যে টাইপ 1 আর টাইপ 2 ডায়াবেটিস। আর যেটা জেনেটিক ফ্যাক্টর, যেটা টাইপ 2 তে কিন্তু বেশ জেনেটিক ফ্যাক্টর ভালোই কাজ করে। আমরা হয়তো মানে আগে অনেক আমরা চিন্তা করো টাইপ 1 মোস্টলি জেনেটিক্যালি রিলেটেড, না। টাইপ 2 তে যদি বোথ প্যারেন্টস যদি ডায়াবেটিস থাকে, তাদের ছেলে মেয়েদের ডায়াবেটিস হওয়ার প্রবণতা খুবই বেশি থাকবে, যারা তারা যদি ভালো লাইফস্টাইল মেনটেন না করে। থার্ড টাইপ যেটা মেজরিটি অফ দ্য টাইম টাইপ 2 যেটা ডায়াবেটিস হয়, যেটা জেস্টেশনাল ডায়াবেটিস বলি আমরা। প্রেগনেন্ট মহিলাদের, যারা যখন প্রেগনেন্ট হন, তাদের যদি মানে মেজরিটি দেখা যায় যে অনেক সময় অনেক প্রেগনেন্সির সময় তারা জানেও না যে তাদের ডায়াবেটিস ছিল। বিশেষ করে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে বলতেছি আমি, এই দেশে আমেরিকায় পার্টিকুলার প্রত্যেকটা ভিজিটে তারা হয়তো আপনার ইউরিন চেক করবে, আর ইনিশিয়াল ভিজিটে তো বেশ এক্সটেন্সিভ ব্লাড ওয়ার্ক তারা করে, যাতে জাস্ট টু রুল আউট এনি ফর্ম অফ হাইপারগ্লাইসেমিয়া, এনি ফর্ম অফ ডায়াবেটিস ইনিশিয়াল ভিজিট গুলোতে। জেস্টেশনাল ডায়াবেটিসের আর একটা দিক হচ্ছে, দেখা গেল মানে হয়তো অনেক মায়েদের প্রিনেটাল ট্রিটমেন্টটা হয় না, হয়তো ডাক্তার কাছে খুব একটা যায় না তারা যখন প্রেগনেন্ট ছিল, কিন্তু দেখা যাচ্ছে তাদের বাচ্চা বেশ মোটাসোটা, মোর দেন 9 পাউন্ড 10 পাউন্ড বেবি হয়েছে, দে আর হ্যাপি, বাট আনফর্চুনেটলি দ্য মাদার মানে হয়তো যে জেস্টেশনাল ডায়াবেটিস ছিল তাদের, তারা যদি প্রিনেটাল টেস্টিং যেটাকে বলি আমরা, যে প্রেগনেন্সির সময় যে রেগুলার ফলো আপ যেটা করে তাদের ওবিজিওএন ডাক্তারদের সাথে, জেস্টেশনাল ডায়াবেটিস আরো কমন। যদি তারা যদি মায়ের যদি ফ্যামিলি হিস্ট্রি থাকে টাইপ 2 ডায়াবেটিসের, অথবা প্রেগনেন্সির আগে যদি তাদের হাতে অ্যাবনর্মাল হাইপারগ্লাইসেমিয়া ছিল, বা ডায়াবেটিস ডায়াগনোসিস হয় না, বা ফার্দার চেক আপও করে না, ও হঠাৎ অল অফ এ সাডেন শি ইজ প্রেগনেন্ট নাও, তখন যদি টেস্ট করা দেখা গেল যে তখন জেস্টেশনাল ডায়াবেটিস সম্ভাবনা খুবই বেশি থাকে। ডায়াবেটিসের ক্ষেত্রে আসলে দেখা যায় যে প্রথম প্রেগন্যান্সিতে যখন এই ধরনের কমপ্লিকেশন হয়,
পরবর্তী প্রেগন্যান্সিগুলোতেও কিন্তু একই রিস্ক থেকে যায়। কিন্তু আমি দেখেছি যে অনেক মায়েরাই তারা কিন্তু প্রথমবার এক্সপিরিয়েন্স করবার পরেও অনেক সময় কিন্তু খুব একটা সচেতনতা তারা ফলো করেন না, এবং পরবর্তীতে দেখা যায় যে এটা থেকে কিন্তু একটা পার্মানেন্ট কমপ্লিকেশন হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আপনি আপনার পেশেন্টদের জন্য কি ধরনের অ্যাডভাইস প্রোভাইড করে থাকেন? বিশেষ করে যাদের gestational diabetes এর হিস্ট্রি আছে, either their first pregnancy, second or third pregnancy, whatever it is, lifestyle modification is the key for them. মানে আমি বলবো তাদের যদি ওবেসিটি থাকে, ওবেসিটি বলতে আমরা যেটা বুঝি যে সে ফর বডি মাস ইন্ডেক্স, ইন ইংলিশে ইন শর্ট বলি বিএমআই। এটা মানে একজনের হাইট অনুসারে তার ওয়েট কতটুকু হবে এটা রেশিও করে এই জিনিসটা ক্যালকুলেট করা হয় বিএমআইটাকে। যাদের বিএমআই 19 থেকে 25, সেটাকে আমরা সবচেয়ে পারফেক্টলি হেলথি বিএমআই বলি, বডি মাস ইন্ডেক্স যেটা। যাদের বিএমআই 25 থেকে 30 পর্যন্ত তাদের আমরা বলি ওভারওয়েট। যাদের বিএমআই 30 এর উপরে 40 তাদের বলি ওবিস। ইন জেনারেল ওবেসিটি যেটাকে বলে, মোর দেন 40 যদি বিএমআই হয়, বডি মাস ইন্ডেক্স হয়, তাদের আমরা বলি মরবিডলি ওবিস। সো কোনো মাদারের যদি gestational ডায়াবেটিস থাকে এবং তার যদি ওবেসিটি থাকে অফ এনি ফর্ম, she can be overweight অথবা সে ওবিস হতে পারে। লাইফস্টাইল মডিফিকেশনটাই গুরুত্বপূর্ণ আগে, যেমন তার ওয়েট লস করা, রেগুলার এক্সারসাইজ করা, এবং বিশেষ করে শর্করা জাতীয় খাবার, মিষ্টি জাতীয় খাবার বা যেসব খাবার বেশ হাই ক্যালোরি ডায়েটগুলো অ্যাভয়েড করা, এগুলো যদি রুটিনলি মেনটেন করে, মেজরিটি অফ দ্য টাইম তারা কিন্তু ইভেন প্রেগনেন্সির সময় খুব বেশি ওষুধ যে তার ইউজ করতে হবে তা না। আমাদের একটা টেন্ডেন্সি আসো, মা এখন প্রেগনেন্ট, তারা বেশি করে খেতে দাও, বাচ্চার নিউট্রিশন লাগবে, বাচ্চার খাবার লাগবে। দ্যাটস ট্রু, বাট ইট ডাজন্ট মিন যে সে তার ভালো লাইফস্টাইল তখন মেনটেন করবে না। কারণ এক্সারসাইজে তো খুব একটা রেস্ট্রিকশন নাই, সিম্পল ওয়াকিং এক্সারসাইজ যদি করে, হাঁটা চলা করে রেস্ট্রিকশন নাই প্রেগনেন্সিতে। যেমন অনেক আগে শুনতো প্রেগনেন্সি মানে পেশেন্ট মুভ না করে সমস্যা, নয়, এগুলা বেশ ইনভ্যালিড থিওরি, এগুলো এখন কাজে লাগে না আজকাল আর। কিন্তু বাট gestational ডায়াবেটিস সময় মাদার যদি হেলথি লাইফস্টাইল মেনটেন করে, বিশেষ করে মানে ওয়েট গেইন প্রেগনেন্সির সময় সবাই করে মোর অর লেস, বাট দ্যাট নিডস টু বি প্রপোর্শনেট। মানে আপনার যে আমি এক্সেসিভ ওয়েট গেইন করতেছি, এক্সেসিভ ফুড কনজিউম করতেছি, আমি আমার সুগার র্যান্ডমলি মানে মানে বাড়তেছে, ইন দ্যাট কেসে মাদার তখন ইদার ওষুধ ইউজ করতে হবে, ইনসুলিন ইউজ করতে হবে, হোয়াটএভার দ্য OB/GYN যেটা সাজেস্ট করে যখন। কিন্তু শুধু বেটার লাইফ মেনটেন করে না, আমি প্রেগনেন্সি অবস্থায় ডেইলি হাঁটাচলা করলাম, মানে হেলথি খাবার কনজিউম করলাম, তখন কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে ডায়াবেটিস মেজরিটি অফ দ্য টাইম তারা সিম্পলি লাইফস্টাইল মডিফিকেশন দিয়ে মেনটেন করতে পারে। কিন্তু যখনই সেটা সেকেন্ড বা থার্ড প্রেগনেন্সিতে চলে যায়, তখন বেশ ডিফিকাল্ট হয়ে যায় কন্ট্রোল করার জন্য, যদি মাদার যদি ইন বিটুইন প্রেগনেন্সি ভালো একটা লাইফস্টাইল মেনটেন না করে। আর ওষুধের ক্ষেত্রে gestational ডায়াবেটিসের সময় ইনসুলিন ইজ ভেরি সেফ, তবে আজকাল একটা দুইটা অরাল মেডিকেশন ইউজ করে, বিশেষ করে সালফোনাইল যেগুলো বলে, গ্লাইবুরাইড, গ্লিমিপ্রাইড, এগুলো প্রেগনেন্সিতে ইউজ করে যাদের মানে হয়তো হাইপারগ্লাইসেমিয়া আছে, ইনসুলিন অত দরকার নেই, লো ডোজ সালফোনাইল সেফলি এরা ইউজ করে। মেটফরমিন সার্টেন কেসে ইউজ করে, সার্টেন কেসে ইউজ করে না। যেমন কারো যদি পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম থাকে ইভেন প্রেগনেন্সির আগে, ওইসব পেশেন্টের কিন্তু ডায়াবেটিসের প্রবণতা খুবই বেশি থাকে। ইভেন তারা হয়তো মেটফরমিন খাচ্ছে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমে, তাদের ওবেসিটি আছে, পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম আছে, অল অফ এ সাডেন তারা প্রেগনেন্ট হলো, তাদের ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা খুবই বেশি। ইন সার্টেন কেসে তারা মেটফরমিন অনেক সময় কন্টিনিউ করে থ্রু আউট দ্য প্রেগনেন্সি। Because people sneeze. Because not everyone washes their hands. Because kids touch a lot of things. Set a date to get your COVID shot and RSV if eligible. Because if you're wondering, should I get my COVID shot? Think about other people.
Learn more at nj.gov/health/vaccines. নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।